হ্যালো এভরিওয়ান, আমি শালিনী। সাহিত্য বিজ্ঞানের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওটা একটা কনভারসেশনাল ভিডিও। ভিডিওটার টপিক হচ্ছে চিলড্রেন্স হেলথ, নিউট্রিশন এবং তাদের প্রেজেন্ট লাইফস্টাইল। এগুলো কতটা ইন্টার রিলেটেড, এবং সেটা শুধু আমি বলবো না, আমার পড়াশোনা বা আমার কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি না। আজকে একজন এক্সপার্ট, যে কিনা এই বিষয় নিয়ে পড়াশোনা করেছেন এবং এটা দীর্ঘ সময় ধরে তার কর্মজীবনেও তিনি এটা লক্ষ্য করছেন বাচ্চাদের ক্ষেত্রে, সেই রকম একজন মানুষের মুখ থেকে এই সমস্ত অভিজ্ঞতা শুনে নেব। বেশি কথা বাড়াবো না, চলে যাচ্ছি আমাদের ভিডিওতে। এটা ফার্স্ট পার্ট, এই কনভারসেশনের সেকেন্ড পার্ট আসবে আরও 2-3 দিন পর। ভিডিওটা দেখে নেওয়া যাক। তো রেকর্ডিং ইন প্রগ্রেস বলে দিয়েছে, এবং সাহিত্য বিজ্ঞানের তরফ থেকে আবারও একটা নতুন রকমের ভিডিও নিয়ে আমি শালিনী চলে এসেছি সাহিত্য বিজ্ঞানের অফিসিয়াল চ্যানেল থেকে। ফার্স্ট অফ অল যেটা বলি, লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে এই ভিডিওতে এবার একটা ইন্টারাকশনের সেশন থাকবে। না, সেটাও অবশ্যই পড়াশোনা রিলেটেডই হবে, পড়াশোনা সংক্রান্তই হবে, কিন্তু কিরকম হবে, কি কি প্রশ্ন বা কি কি বিষয় আজকে আমরা আলোচনা করব, কার সাথে আলোচনা করব, সেটা আমরা আজকে একটু দেখে নিই। আমাদের সাথে রয়েছে সায়নী চক্রবর্তী। সায়নী, আমি শালিনী সাহিত্য বিজ্ঞানের তরফ থেকে, এবং আমি চাইবো নমস্কার। সায়নী নিজের পরিচয় নিজেই দিকে ভিডিওতে। নমস্কার, আমি সায়নী চক্রবর্তী। আমি এই মুহূর্তে পড়াই। আমি নিউট্রিশন পড়াই। আই এম এ পিজি টিচার ইন টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল আরিয়াদহ। ইটস বিন 2 years ফর মি, যেখানে আমি কাজ করছি পড়ানো হিসেবে স্কুলে। বাট ইনফর্মালি আমি শুরু করেছিলাম 2018-এ। তখন আমি স্টুডেন্ট ছিলাম, তখন থেকেই আমার পড়ানোর জার্নিটা এবং সাবজেক্ট নিয়ে নিজে পড়ার সাথে সাথে অন্যদেরকেও ইনভলভ করার জার্নিটা তখন থেকে শুরু হয়েছে। কিন্তু অফিসিয়ালি বা ফর্মালি বলতে গেলে 2 বছর হলো আমি একটা স্কুলে পড়াচ্ছি অ্যাজ এ পিজিটি টিচার। অ্যান্ড আই হ্যাভ বিন টেকেন এক্সামস এন্ড বোর্ডস অ্যান্ড এভরিথিং। তো খাতা দেখা অ্যান্ড অল, সো আই ডিড অল দ্যাট। তো এই নিউট্রিশন নিয়ে চলছে। সাবজেক্টটা খুব নতুন এখনো, সবাইকার কাছে খুব প্রত্যেকটা জিনিস ভীষণ নতুন, সবাই এক্সপ্লোর করছে আর আমিও তার মধ্যে একজন। আচ্ছা, এবার একটা চলতি ধারণার কথাই বলছি, ঠিক আছে? খুবই চলতি হুম। ধারণা, যেটা আমার বা তোমার কাছে যারা আমরা পড়াই সাধারণত, আমি লাইফ সায়েন্স নিয়েই এগিয়েছি, যেটাকে বায়োলজি বলে পরবর্তীকালে, হুম। সেটা নিয়েই এগিয়েছি। তুমিও সেটা নিয়ে পড়তে পড়তে নিউট্রিশন বেছে নিয়েছো, তো আমরা মোটামুটি ভাবে খুব অফেন্সিভ একটা দিকে নিই যদি কেউ বলে নিউট্রিশন মানে তো শুধু রান্না বান্না। হুম। তাহলে তুমি হুম। হুম। তুমি এই স্টেটমেন্টটার পরিবর্তে কি বলতে চাও, যে নিউট্রিশন মানে তোমার কাছে কি, বা সামনের জনের কাছেও কি হওয়া উচিত? আচ্ছা, নিউট্রিশন মানে আমি মজা করে যদি বলি, আমরা ওই ছোটবেলা থেকে জানতাম বেসিক নিডস কি, রুটি কাপড়া মাকান। তো সেই রুটিটা হচ্ছে নিউট্রিশন। নিউট্রিশন কিন্তু রান্না নয়, নিউট্রিশন ইজ ইয়ার লাইফ। মানে আমি যদি প্রাচীন যুগেও চলে যাই, মানুষের কাছে যদি পরনের বস্ত্র না থাকে, থাকার ছাদ না থাকে, তাও তারা বেঁচে থাকবে। কিন্তু খাবারটা না থাকলে তারা বাঁচবে না। তো একদমই। শুধু রান্না করার মধ্যে ব্যাপারটাকে যদি আমরা খুব মানে কি বলবো কনস্ট্রিক্ট করে দিই, আমার মনে হয় না সেটা ঠিক। নিউট্রিশন ইজ লাইফ, নিউট্রিশন ইজ আ প্রসেস। আমরা যখন প্রথম পড়া শুরু করি, ক্লাস 11-এর বইতে প্রথম যে লাইনটা লেখা থাকে, নিউট্রিশন ইজ আ প্রসেস। তো কোথাওই বিষয়টা শুধুমাত্র রান্না করার মধ্যে লিমিটেড করে দেওয়াটা আমার মনে হয় একদমই উচিত নয়। কেননা এটা তার থেকে অনেক বড়। পুরো শরীর আমার, জীবন, ঘুম থেকে ওঠা থেকে রাত্তিরে শোয়া পর্যন্ত যা আমার শরীরে চলছে, পুরোটাই নিউট্রিশনের জন্য। তো সুতরাং আমার সাবজেক্টটা এবং যারা এই সাবজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড, ইটস ভেরি ভাস্ট, ভেরি বিগ। ওই একটা রান্নাঘরের মধ্যে, যদিও সেটা একটা ইজ এন ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সাবজেক্ট, সেটা আমি বলবো না, কিন্তু ওইটাই সব নয়, ওইটা ছাড়া আরো অনেক আছে। আরো অনেক আছে। একদমই তাই, একটা বিষয় তো কখনো একটা নির্দিষ্ট কাজকে দেখায় না, না তো সেটা, সেটা থেকে বেরোতে হবে, জানতে হবে সাবজেক্টটা কি। জানবো, আজকের ভিডিওতে জানবো। দেখো, আজকে আমাদের দুজনের আমরা দুজনেই জানি যে আমরা কি নিয়ে কথা বলবো, কিন্তু এই যে নিউট্রিশন ব্যাপারটা, নিউট্রিশন মানে পুষ্টি, বাংলায় যাকে বলে পুষ্টি। এবং আমি জানি না কিভাবে পুষ্টিটা ঠিক রান্না বান্নায় পরিবর্তিত হয়ে গেল সময়ের সাথে। মানে পুষ্টি তো শুধুমাত্র এমন নয় যে একটা গ্রুপ অফ পিপলের প্রয়োজন, সকলের প্রয়োজন শরীরে আমাদের। এখন যা লাইফস্টাইল চলছে, আমাদের সবার খুব এই নিউট্রিশনের ওপর বা নিউট্রিশনাল ভ্যালু, বডিতে কি এত কিছু মেপে ঝুঁকে, তো আমার বাড়িতে যারা রয়েছে সবাই খুব মেপে ঝুঁকে খাবার দাবার খায়, আমি ছাড়া। তো যাই হোক,
তো এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে এই নিয়ে একটু বিস্তারে জানবো। আর যেহেতু একদম আজকে 14ই নভেম্বর, চিলড্রেন্স ডে, আজকে বাচ্চাদের নিয়ে একটু কথা বলবো। বাচ্চাদের তুমি একদম। তুমি পড়াও, তো তুমি পড়াও, পড়াশোনার ব্যাপারে কথা বলবো বাচ্চাদের নিয়ে, এবং তাদের হেলথ নিয়ে কথা বলবো, তাদের লাইফস্টাইল নিয়ে কথা বলবো। তো ধীরে ধীরে সাহিত্য বিজ্ঞানে মোটামুটি কিছু প্রশ্ন তোমার জন্য রেখেছে। তো আমরা চলে যাব সেই প্রশ্নে। তুমি কি সেই নিয়ে রেডি, নাকি একদম তুমি তোমার তরফ থেকে কিছু একদম বলতে একদম। চাও? আমার তরফ থেকে যদি আমি বলতে চাই তাহলে বলবো যে পড়াশোনার যে ব্যাপারটা, হুম। পড়াশোনা, লাইফস্টাইল, খাওয়া দাওয়া, যা তুমি বললে, ভীষণ না অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। আমরা না অতটা বুঝতে পারি না হয়তো বাইরের থেকে দেখলে একদম। যে বিষয়টা কতটা রিলেটেড। একটা মানুষ কি খাচ্ছে, কিরকম ভাবে চলাফেরা করছে, সবকিছু কিন্তু একটা তাকে হোলসাম মানুষ তৈরি করে। যখন আমি বাচ্চাদের নিয়ে ডিল করি, এরকম অনেক কিছুই দেখতে পাই যেগুলো তাদের ফুড হ্যাবিটস এর সাথে ডাইরেক্টলি রিলেটেড। তো সেই সব নিয়ে যদি আমরা আলোচনা করতে পারি, নিশ্চয়ই মানে পরবর্তী সময় আমরা সেসব নিয়ে কথা বলবো। কিন্তু আমি যদি জার্নির কথা বলি বা আমার মানে অভিজ্ঞতার কথা বলি ছোটখাটো কয়েকটা, তাহলে আমি দেখেছি এইরকম বাচ্চা আমার এক্সপিরিয়েন্সে এসেছে যাদের টিফিন বলতে একটা পার্টিকুলার টাইপ অফ ফুড, সেইটা ছাড়া সে কিছু খায় না। সেই বাচ্চাকে আমি পার্সোনালি দেখেছি ভীষণ ইন্ট্রোভার্ট। মানে সে এক্সপ্লোর করতে চায় না, সেটা সে খাবারেও করতে চায় না, মানুষের ক্ষেত্রেও করতে চায় না। এবং এই সংখ্যাটা কিন্তু একটা বা দুটো নয়। আমি আমার স্কুলে ধরো একটা ক্লাসে 40টা বাচ্চা অন অ্যান অ্যাভারেজ দেখি। তো সেই 40টা বাচ্চার মধ্যে যদি 2-3 জন বাচ্চার মধ্যে কিছু প্র্যাকটিক্যাল ট্রিটস এরকম দেখা যায়, সেখান থেকে মোটামুটি আমি একটা ধারণা করতে পারি যে তাদের চলাফেরা, খাওয়া দাওয়ার সাথে তাদের লাইফস্টাইল বা পড়াশোনা কতটা লিমিটেড। একটা সাবজেক্টে নতুন কিছু এক্সপ্লোর করতে ভয় পাওয়া, খাবার নতুন কিছু এক্সপ্লোর করতে ভয় পাওয়া, আমার শরীর খারাপ হয়ে যাবে, এই একটা চিন্তা। পড়া নতুন কিছু করতে মানে ভয় পাওয়া, ম্যাথস এর কিছু বা সায়েন্স এর কিছু না যদি না পারি, এই জিনিসগুলো না ওদের মধ্যে খুব আমি নোটিস করেছি যে ছোট বাচ্চাদের মধ্যে স্পেশালি এখনো যারা 15, হুম। এখনো যদি আমরা দেখি 15-16 বছরের বাচ্চাদের, মানে আমি ক্লাস 11-12 এর কথা বলছি, হুম। তাদের সাথে ক্লাস 2-3, কারণ আমাকে এই দুটো এজ গ্রুপ নিয়ে ডিল করতে হয়, রাদার আমি প্রত্যেকটা ক্লাসেই টুকটাক যাই, কিন্তু আমার পার্টিকুলার ক্লাস হচ্ছে একদম জুনিয়র সেকশন, একদম সিনিয়র সেকশন। মিডল স্কুলের বাচ্চাদের সাথে আমি ইন্টারাকশন হয়, বাট অতটা রেগুলার বেসিসে হয় না যেহেতু আমার ক্লাসটা নেই। কিন্তু এই দুটো এজ গ্রুপের মধ্যে যেটা আমি ভীষণভাবে নোটিস করেছি, যে বড়দের মধ্যে এক্সপ্লোর করার মানে টেন্ডেন্সি কম, ছোটদের মধ্যেও কম। বড়দের মধ্যে কাদের এক্সপ্লোর করার টেন্ডেন্সি বেশি, যারা একটু রেবেলিয়াস। এবার হুম। সেটা তাদের পড়াশোনায়ও রিফ্লেক্টেড হয়, সেটা তাদের খাবারেও রিফ্লেক্টেড হয়, এবং হুম। তাদের লাইফস্টাইলেও রিফ্লেক্টেড হয়। বাচ্চাদের, কিছু বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা আমি খুব নোটিস করেছি, যেটা হয়তো আমাদের সময় এতটা ছিল না। আমরা একটু কেয়ারফ্রি ছিলাম বোধহয় ছোটবেলায়, আমরা একটু অনেকটা, ভয় টয় কম পেতাম। অনেকটা। ওইটাই। সত্যি কথা বলতে, হ্যাঁ, আমরা কেয়ারফ্রি ছিলাম, বা অ্যাজ এ টিচার আমি বলবো এখন বোধহয় ওদের উপর না মানসিক চাপটাও অনেকটা বেশি, অনেকটা বেশি বেশি। রাইট। হ্যাঁ, যে ওরা ওরা শুরু থেকেই খুব শ্রিঙ্ক করে যায়, একদম অল্প বয়স থেকে হুম খুব হুম শ্রিঙ্ক করে যায়। হুম তো হুম। খুব তুমি ভালো বললে লাগবে বলে আমি আমার। একটা কথা অ্যাড হুম। করি এখানে, হুম। 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 ইন্টারাপ্ট করছি, আমি একদম একদম। একটা অ্যাড করি। আমার একটি বাচ্চা আছে ক্লাস 3। হ্যাঁ, হুম। হুম। আমরা শায়নিকে কি শুনতে বলতে পাচ্ছি? মানে যদি একটা ক্লাস বলছি নাম্বার 3, ভিডিও ওয়াজ পজড। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কে কিছু ইস্যু হচ্ছে হয়তো। হ্যাঁ, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কন্টিনিউ করি। হ্যাঁ, একদম হ্যাঁ, একদম। তো এই যে তুমি বললে না মানসিক চাপটা, আমি ওর কথাই বলছি। ওকে আমি ভীষণ নোটিস করেছি, শুরু থেকেই দেখছি ও আমার কাছে কোঅর্ডিনেটরে একটা ক্লাস নিই। কোন ক্লাস টেস্ট হলে ও খারাপ রেজাল্ট করে না, ভালোই করে, কিন্তু প্রত্যেকবার খাতাটা যখন জমা দেয় বা একটা ক্লাস ওয়ার্ক করলো, ধরো একটা আঁকা দিলাম করলো, ওদের তো প্রচুর আঁকা টাকা থাকে, তখন বললো ম্যাম আঁকাটা না একদম খারাপ হয়েছে, বা লেখাটা কোশ্চেনের আনসারটা ভীষণ খারাপ হয়েছে বলো। ওর মধ্যে না এই বিষয়টা প্রচন্ড চলে এসেছে, এই মানসিক চাপ। আর খুব মানে অনেক চেষ্টা করি আমি একটু বলতে, কিন্তু দিনের 40 মিনিটই আমি ওর সাথে পাই, তাও আরেকটা 40টা বাচ্চার সাথে ওটা আবার শেয়ার করতে হয়। তো হয়তো যতটা সম্ভব আমি আমার পক্ষ থেকে করি, কিন্তু কতটা ওকে এইভাবে করা যাবে, মানে পেরেন্টকে বুঝিয়েও খুব একটা লাভ হয়। দেখো, সত্যি কথা বলতে এটা আমাদের হাতের কেন বাইরে বলবো,
আমাদের কাজটা আমাদের নিশ্চয়ই করে যেতে হবে। আমি আমার হুম, ছাত্রছাত্রীদের বাবা মায়েদেরও এই কথাটা বলি যে আমাদের কাজ বলা, আমাদের কাজ করে যেতে হবে। কিন্তু দেখো, exactly. 40 মিনিট সে তোমার কাছে থাকবে, বা হয়তো প্রাইভেট টিউশনে পড়ালে সে 2 ঘন্টা তোমার কাছে থাকলো, কিন্তু 22 ঘন্টা কিন্তু সে কাটাচ্ছে এমন পরিবেশে যেখানে হয়তো সে চাপটা কনজিউম করছে। এক্ষেত্রে কিন্তু তোমার আমার হাতের খানিকটা বাইরে। এক্ষেত্রে বোধহয় আহ প্যারেন্টসদের একটা অনেক বড় ভূমিকা আছে, এবং হুম, সেটা নিয়েও আমরা একটা পডকাস্ট করব এবং তোমাকে ইনভাইট করব সেখানে। তো আজকে চলে যাচ্ছে আমাদের কোয়েশ্চেন পর্বে, প্রশ্ন একদম, পর্বে। ঠিক আছে? একদম, একদম। তো হুম, দেখো, ইন অল পার্সপেক্টিভ, আমাদের চারপাশে যে বয়সের বাচ্চা আছে, বাচ্চা বলতে আমি যে বয়স গ্রুপটাকে বলছি, 3 বছর থেকে ধরো, কারণ ইনসিকিউরিটি বা ব্যাড ফুড হ্যাবিট, চিপস খাওয়া বা চকলেট খাওয়া খুব বেশি, এইটা যে বয়স বেশি চলে, মোটামুটি 3 থেকে 10-এর মধ্যে বাচ্চার লাইফস্টাইল কি হওয়া উচিত? তুমি কি বলবে? 3 থেকে 10-এর মধ্যে যদি আমি বলি, অ্যাকচুয়ালি স্প্যানটা অনেকটা বড়। 3 থেকে 10 আমরা যদি রাদার দুটো ভাগে ভাগ করি, তিন হুম। থেকে ছয় আর 7 থেকে 10, তাহলে আমরা একটা বেটার ভিউ পয়েন্ট পাবো। কারণ আমি 3 থেকে 10-কে না জেনারেলাইজ করা খুব ডিফিকাল্ট। আচ্ছা। কেননা তাদের বোঝা, তাদের এক্সপ্রেস করার ক্ষমতা পুরোটাই আলাদা। হুম এবং হুম তাদের কি বলবো, তারা ততটা, মানে 3 বছরের বাচ্চা ইজ নট দ্যাট ইন্ডিপেন্ডেন্ট লাইক আ 10-year-old কিড। হুম তো এই জিনিসটা আমার একটু মনে হয় আমরা যদি দুটো গ্রুপে ভাগ করে নিই তাহলে সুবিধা হয়। হুম তাহলে আমি 3 থেকে 6টা মোটামুটি বলি। তাহলে এই সময়টা কি হয়, ওরা নতুন নতুন স্কুলে যাওয়া শুরু করে। তো যখনই নতুন নতুন স্কুলে যায়, সমস্যাটা হয় কি, অনেক রকমের ইনফ্লুয়েন্স অ্যাট দ্য সেম টাইম ওদের উপর কাজ করে। তো লাইফস্টাইলটা বলতে গেলে ওদের একটা ভীষণ চেঞ্জ। 3 বছর অব্দি বাড়িতে নার্চার্ড হচ্ছে, অ্যাটলিস্ট অন অ্যান অ্যাভারেজ 2.5 বছর অব্দি বাড়িতে নার্চার্ড হচ্ছে, পুরো অ্যাটেনশন পাচ্ছে। যদি জয়েন্ট ফ্যামিলি হয়তো কথাই নেই, দাদু দিদা থাকলে প্রচন্ড অ্যাটেনশন পাচ্ছে, দেন দে আর গোয়িং টু স্কুল। এইবার ওদের মধ্যে যে সমস্যাটা হয়, যেটা মেজরিটি অফ দ্য চিলড্রেন দ্যাট আই হ্যাভ সিন, যে ওরা ওই 40টা বাচ্চার মধ্যে নিজের ওই ইম্পর্টেন্সটা খোঁজার চেষ্টা করে। হুম এবার সেইটা আমরা পজিটিভলি কতটা ওদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবো, সেটা পার্টলি ইট ইস দ্য জব অফ দ্য টিচার্স আর পেরেন্টস অলসো। পেরেন্টসকেও এটা বোঝাতে হবে যে ভাগ করে নিতে শেখো। হুম তো হুম লাইফস্টাইলে 3 থেকে 6 বছরের বাচ্চাদের এইটা যদি আমরা শেখাতে পারি, যে তারা ভাগ করে নিতে যদি শেখে, তাহলে ওই 6 থেকে 10 বা আগামী জীবনের লাইফ, মানে কি বলবো, জার্নিটা অনেকটা স্মুথ হয়ে যায়। কেননা তখন আরো বড় জায়গা, আরো উঁচু ক্লাস। কেননা ছোট বাচ্চাদের যতটা টেনশন দেওয়া হয় বা যতটা কি বলবো, সেখানে একজন কেয়ারটেকার থাকেন প্রত্যেকটা ক্লাসে, একজন বা দুজন করে প্লে গ্রুপের টিচার্স থাকেন। বাট সিনিয়র ক্লাসেসে গেলে একজন টিচার ভার্সেস 40 স্টুডেন্টস, আর অন অ্যান অ্যাভারেজ 35 স্টুডেন্টস। তাহলে ও যদি ছোটবেলা থেকে ওইটায় ভালোভাবে অ্যাকাস্টমড হয়ে যায়, ওর আর বড় হয়ে ওই প্রবলেমটা হয় না। হুম লাইফস্টাইল বলতে তারা তো ফিজিক্যালি অ্যাক্টিভ তাদের হওয়া উচিতই, ইট ইজ আ ম্যান্ডেটরি। মানে বাড়িতে যদি থাকে তাহলে বাড়িতেও খেলাধুলা, বাইরে থাকলে বাইরেও হাঁটা চলা লিস্ট। আর তারা যদি কোনো এক্সট্রা কারিকুলারে পার্ট নিতে চায়, দ্যাট শুড অলসো বি লিটল বিট অ্যাক্টিভিটি বেসড। হ্যাঁ, এখানে আমি কোনো এক্সট্রা কারিকুলারকে ছোট করছি না। যারা গান গায় অসাধারণ গান গায়, কিন্তু ওই গানের সাথে সাথেও, মানে আমি স্পেশালি যারা গান গায় তাদের ক্ষেত্রে বলছি, কেননা গানটা বসে হুম গাইতে হয়, তো ওইটার পিছনে অনেক বাচ্চারা এফর্ট দেয় এবং সেটা একটা রেয়াজের ব্যাপার, একটা সময়ের ব্যাপার। যদি কেউ গানও করে, তার সাথে যেন তার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা অ্যাক্টিভিটি বেসড আর কি, যেখানে একটু ঘাম ঝরবে, একটু দৌড়োদৌড়ি হবে, সেটা যদি হয় তাহলে ছোট থেকেই ওর বেসটা ভালো তৈরি হয়। আরেকটা বিষয় যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে, একদম 5 বছর থেকে অন অ্যান অ্যাভারেজ যোগা সেন্টার গুলোতে ভর্তি নেয়। হুম এইটা যদি পেরেন্টসরা একটুখানি কেয়ারফুলি হ্যান্ডেল করেন, যে যোগাটা আমি শেখাবোই, তাহলে কিন্তু এটা ভীষণ ভাবে বেনিফিশিয়াল, বোথ দ্য জেন্ডার্স, কিন্তু স্পেশালি মেয়েদের ক্ষেত্রে আমরা কেন বলছি, কেননা ওর লাইফটা তো ওই 3 বছরেই সারা জীবন ঘুরবে না, ও বড় হবে। হুম এবং আজকের আমাদের যা লাইফস্টাইল, যা খাওয়া দাওয়া, তাতে যা যা হরমোনাল প্রবলেমস গুলো এরাইজ করছে, যদি ছোট থেকে ওর বডি যোগাতে অভ্যস্ত থাকে, তাহলে কিন্তু সেগুলো হওয়ার চান্সেস ভীষণ কম, ভীষণ কম। এই গেল 3 থেকে 5, মানে তারা স্কুল যাচ্ছে, দ্যাটস গুড, অ্যাক্টিভিটি বেসড কোনো কাজ করছে, এক্সট্রা কারিকুলার্স। আর যদি মানে গান বা ওই জাতীয় কিছু করে যেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে বা বসে থাকতে হয়, তাহলে সাথে কিছু একটা অ্যাক্টিভিটি অ্যাটলিস্ট খেলুক, ওইটুকু সময় যেন বাচ্চাটাকে দিনে 45 মিনিট ছেড়ে দিক,
হুম। দৌড়ি করুক, খেলুক, যাতে ওর মানে মাসেলস গুলো ভালো করে ডেভেলপ করে সেইটা হয়। আর একটু যদি যোগা ক্লাসটা কনসিডার করা যায়, ওটা কিন্তু লং রানে একটা ভীষণ ভালো বেনিফিট দেবে। একদম। এটা আমি নিজের ক্ষেত্রেও বুঝেছি, যেহেতু আমি শিখিনি ছোটবেলায়, বড় হয়ে আমার মনে হয়েছে যে কেন শিখিনি। তো ওই জিনিসটা। আর এটা তো ভালো। এবার যখন 6 থেকে 10 যাচ্ছে পরের স্টেজটা, তখন কিন্তু বাচ্চারা অনেক ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। হ্যাঁ, ওরা নিজেরা ভেরি। নিজেদের খেয়াল রাখে, নিজেরা নিজেদের জিনিসগুলো করতে টরতে মানে শুরু করে দেয়। তো সেই মুহূর্তে ওদেরকে একটুখানি যদি ফ্রি স্পেস দেওয়া হয়, যেখানে ওরা ভাবতে পারবে যে ও কি করতে চায়, বিট এক্সট্রা কারিকুলার্স, বিট পড়াশোনা, যদি কোনো পার্টিকুলার সাবজেক্টে ওর ঝোঁক থাকে সেইটাই নার্চার করা হোক, বাকিগুলোতে মোটামুটি একটা করলেই হবে। হুম। সবেতেই এগোতে হবে ওই মাইন্ডসেটটা যদি না চাপিয়ে দেওয়া হয়, তাহলে আবার যখন ওই 13-14 বছর বয়সে যাবে, তখন আর ওই পিয়ার প্রেশার, ইনসিকিউরিটি এগুলো আসবে না। মানে প্রত্যেকটা এজ গ্রুপই পরের স্টেপের জন্য তৈরি করার জন্য ভাবতে হবে যে আমি একদম। 1 বছরের বাচ্চাকে 2 বছরের জন্য তৈরি করছি, 2 বছরের কে 3 বছরের। তো এইভাবে যদি আমি ভাবি, তাহলে জিনিসটা অনেক ছোট ছোট হয়ে যায়, এবং পুরো প্রসেসটাই অনেক, আমার মনে হয় পার্সোনালি, যে খুব স্মুথ হয়ে যায়। খুব সুন্দর একটা কথা বললে যে 1 বছরের বাচ্চাকে আমি 2 বছরের বাচ্চার জন্য তৈরি, 2 বছরের জন্য তৈরি করব, মানে গোলটাও ছোট ছোট করে ভাগ করে দেওয়া হুম দরকার। হুম মানে আমার মনে হয় যে ছোট বাচ্চাদেরকেই আমরা জন্মের পর থেকে, যখনই ওরা অ্যাক্টিভ হচ্ছে ইন দ্য সেন্স ওরা বাইরে বেরোচ্ছে, স্কুলে যাচ্ছে, হুম পড়তে যাচ্ছে, আমরা যেন ওদেরকে একদম সেই অফিসে বসে কাজ করছে সেরকম একটা পোস্টে ভেবে নিই এবং সেই প্রেশারটা ওদের ওপরে ওই বয়স থেকে দেওয়া শুরু হুম করি। হুম খুব খুব দামি একটা কথা যে প্রেশারটাকে ভাগ করে দিতে হবে। একটা এই প্রশ্নের ভেতরেই একটা ছোট প্রশ্ন করব যে যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরাও এখন মোটামুটি সোশ্যাল মিডিয়ার থ্রুতেই সবকিছু প্রমোট করার একটা তালে রয়েছি, বা নিজেদের এন্টারটেনমেন্টও সামহাও বাইরে গিয়ে না খুঁজে ফোনের মধ্যে খুঁজছি। তো সেখানে বাচ্চারাও খানিকটা এই জায়গায় আটকে পড়ছে। এবং এবং আমার নিজের ঘরে দেখা একটি 8 বছরের বাচ্চা আছে, ভীষণ ভালো বাচ্চা, ভীষণ ব্রিলিয়েন্ট বাচ্চা। কিন্তু কি সমস্যাটা হচ্ছে দেখো, আমরাও তো ডিফারেন্ট কাজে আটকে যাচ্ছি। যতক্ষণ হুম পর্যন্ত হুম। সম্ভব হচ্ছে আমরা হয়তো ওকে টাইম দিচ্ছি, দ্য মোমেন্ট ও টাইম পাচ্ছে না, ও কি করছে, ও কারুর একটা বড়দের ফোন পেয়ে গেলে রিল দেখছে। হ্যাঁ। অথবা আমি যখন পড়াতে গেছি, ধরো 3 বছরের একটা বাচ্চার কথা বলছি, ওকে কোকোমেলন বলে একটা কার্টুন খুব ফেমাস আমি শুনেছি বাচ্চাদের মধ্যে, সেটা চালিয়ে না দিলে ও খাবে না। মানে ধরো আমার 3টে থেকে ওকে পড়ানো থাকে, ও 1:30টায় খেতে বসে। এবার 1:30 থেকে 3টে পর্যন্ত 1.5 ঘন্টা ধরে ও খায়, কারণ কোকোমেলনটা ওই টাইমটাও দেখে। এবার ও ওইটার উপর ডিপেন্ডেন্ট, ও খাবেই না না হলে, মানে ও মুখেই দেবে না খাবারটা। এই জিনিসটাও তো একটা লাইফস্টাইলেরই পার্ট হয়ে যাচ্ছে। এবং অনেক বাবা মা কিন্তু তাদেরও কাজ আছে, সত্যি কথা বলতে সব ক্ষেত্রে তো আমরা দোষ দিতে পারি না। তাদেরও কাজ থাকে, অন্য সংসারের আরো দায়িত্ব থাকে, বা নিজের জীবনে ক্যারিয়ারের অনেক কাজ থাকে। সেক্ষেত্রে তারা এটাকে কি করে হ্যান্ডেল করবে? এই ক্ষেত্রে হ্যান্ডলিংটা, মানে আমি একদম যারা মানে খুব নতুন নতুন পেরেন্ট হয়েছেন, এরম যদি কেউ থাকে, শুরু থেকেই হ্যাবিটটা বিল্ড আপ হতে দেওয়া যাবে না। মানে যেই মুহূর্তে 7-8 মাস বছর 7-8 মাস বাচ্চার বয়স হচ্ছে, সেই মুহূর্ত থেকেই কিন্তু খাওয়ানোর সময় ওটা দেখানো বন্ধ করে দিতে হবে। বা যেই মুহূর্তে ও কিছু বায়না করছে, বা ও আমার কথাটার এগেনস্টে রেবেল করছে, সেই সময় ওর হাতে ফোনটা দিয়ে শান্ত করে দেওয়াটা বন্ধ করে দিতে হবে। হুম। তখন আমাকে ফার্স্টে বুঝতে হবে আমার বাচ্চার ইন্টারেস্ট কিসে। হুম। যদি রং তুলি হয়, রং তুলি। ছোট বাচ্চারা কিন্তু ক্রেয়ন্স প্রচন্ড ভালোবাসে নির্বিশেষে। কালার। যদি সে বড় হয়ে আঁকতে নাও পছন্দ হ্যাঁ, করে, হ্যাঁ। ছোটবেলায় কিন্তু তার একটা বীভৎস ভালোবাসা থাকে। একদম। তো ইদার সে পড়ছে, নয় সে রং করছে। আমি আমার বাড়ির কথা বলছি। আমার ভাইজি এখন এই মুহূর্তে 4 বছর বয়স। তো ওকে যখন প্রথম খাওয়ানো শুরু করা হয়েছিল, এটা আমার বৌদি খুব স্ট্রিক্টলি ফলো করেছিল যে ওকে ওই সময় কিছু দেখানো যাবে না। এই নয় কিন্তু ও কম্পিউটার টিভি দেখে না, ও সব দেখে, কিন্তু ওই খাওয়ার সময়টা ওকে দেখায় না। ভেরি ওর নাইস। একটা ওই স্ক্রিন টাইম আছে। ওই এবার আমরা একটু হয় না, ওরা মাঝে মাঝে একটু চালিয়ে দেয়, দিয়ে দেয়, সেই সুযোগটা পেলে দেখে। কিন্তু খাওয়ার সময় বা কোনো কাজে ওকে ফোকাসড রাখার জন্য এক্সটার্নাল কোনো ফোর্স অভ্যাস করা যাবে না। যদি থাকে, যদি আমি চাই যে অলরেডি আমার বাচ্চা এঙ্গেজ হয়ে গেছে, এবার ফিরাবো,
হুম। তো হুম। সেই মুহূর্তে আস্তে আস্তে আমাকে টাইমটা কমাতে হবে, কিছু ক্ষেত্রে স্ট্রিক্ট হতে হবে। হুম। আর যখন আমি দেখছি আমি সময় পাচ্ছি না, তখন যত ছোটই বাচ্চা হোক, তাকে একটু ক্রেয়ন দিয়ে আমি বসিয়ে দিলাম। একটু যদি বড় বাচ্চা হয়, ওদের আমি জল রঙও দিতে পারি, যদি সেরকম শান্ত বাচ্চা হয়। মানে আমি বলছি না সেই জল ফেলে দিল, এইরকম ঘটনাও ঘটতে পারে। বাট কেউ যদি হ্যান্ডেল করতে পারে তাহলে তাকে জল রঙও দেওয়া যেতে পারে, কেননা জল রংটা ওদের একটা বীভৎস ইন্টারেস্ট থাকে। পেস্টেল তো এমনি করতে পারে, জল রঙের একটা আলাদাই ক্রেজ থাকে, যেহেতু বড়রা ওটা করে। বড়রা তো করে, ওদের হ্যাঁ। ওইটা একটা। এবার আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, পিকচার বেসড কিছু বই পাওয়া যায়, হুম। সেইটা আমরা ইউজ করতে পারি। হুম। সেটা একদম ছোট বাচ্চারা পড়তে পারে না, কিন্তু তুমি যার কথা বললে 8 বছরের বাচ্চা, হুম। হুম। সে এখন সেন্টেন্স ফর্ম করতে পারে, হুম। মোটামুটি সিম্পল হুম। সেন্টেন্স সে পড়তে পারে। হুম। তার জন্য আমরা কিন্তু বই পড়ার অভ্যেসটা করতে পারি। এটা হুম। শুধুমাত্র ওই ডিস্ট্রাকশনটার ক্ষেত্রে নয়, এটা ওর ভোকাবুলারি এনহ্যান্স করতে হেল্প করবে। এটা ওর একটা হোলসাম ডেভেলপমেন্টে হেল্প করে। বই পড়লে তো অনেক ধরনেরই লাভ হয় আমরা জানি। একদম। সব থেকে বড় লাভ যেটা আমি পার্সোনালি বুঝেছি নিজের ক্ষেত্রে, বই পড়লে আমাদের কি বলবো, আমাদের চিন্তাধারা স্প্যানটা ভীষণ বেড়ে যায়। এবং একটা যে নতুন ছোট, চরিত্র গঠন হয়, মানে। হ্যাঁ, নতুন চরিত্র হুম। গঠন হয়, এবং আমি অন্যের পার্সপেক্টিভ থেকেও ভাবতে বুঝি, ভাবতে একদম। শিখি। এই একদম। জিনিসটা হয়। তো হুম। বই আমি ইন্ট্রোডিউস করতে পারি, এবং কিছু কিছু ক্ষেত্রে একটু স্ট্রিক্ট হতে হবে। হতে হবে। সেখানে একদমই বকা বা মার সেটা আমি বলছি না, কিন্তু আমি একটা যেখানে আবার হাতের বাইরে সিচুয়েশন চলে গেছে, সবসময় সফটলি হ্যান্ডেল করতে পারবো এটা এক্সপেক্ট করলে হবে না। হ্যাঁ, একটু সেটা কোথাও গিয়ে একটু স্ট্রিক্ট হতে হবে। স্ট্রিক্ট হতে হবে, একদমই তাই। আমি হ্যাঁ। আরেকটা জিনিস একটু অ্যাড করছি, আমি জানি না এটা কতটা তুমি তার সাথে একমত হবে। বাচ্চা যখন একটু একটু করে নিজের জায়গায় বসতে শিখছে, আমার মনে হয় তখন থেকে যদি অল্প অল্প খাবার, কারণ ওরা নরম খাবারই খায় তখন, দাঁত খুব একটা বেশি থাকে না ওদের, তো তখন থেকে যদি নিজে হাতে খাওয়া খেতে দেওয়া, সেও ছড়াক গায়ে ফেলুক, তার হুম, ব্যবস্থা হুম, হতে হুম। পারে। এই এনগেজমেন্টটা যদি আনা যায়, তাহলে আমার মনে হয় যে বাচ্চা ইনভলভ থাকে ওই সময় অনেক বেশি, হ্যাঁ, হ্যাঁ, কাজের হ্যাঁ, মধ্যে ইনভলভ থাকে। একদম একদম। আমার মনে হয় যে আর ওরা ওটা খুব পছন্দও করে। হুম, মানে ইন্ডিপেন্ডেন্ট হব একটা ব্যাপার হুম, থাকে না? হুম, ছোট হুম, থেকে আমার মনে হয় সেটা একটা ভালো কাজে লাগে। এনিওয়ে, হুম। চলে যাব আমরা পরের প্রশ্নে। মোটামুটি এখানে বলা হচ্ছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে এটা কিছুটা তো আমরা আলোচনা করলাম, তবে একটু অন্যভাবে বলবো। আমরা জিজ্ঞেস করলাম যে আহ, এখন তুমি পড়ানোর সময় বাচ্চাদের মধ্যে মেইন প্রবলেম কি দেখছো, মেইন প্রবলেম যেটা এই জেনারেশনে, আচ্ছা, ছোট বাচ্চাদের মধ্যে বা গ্রোয়িং জেনারেশনের মধ্যে কি মেইন প্রবলেম দেখছো তুমি? এক জায়গায় স্থির হয়ে বসে থাকার ক্ষমতা কমে যাচ্ছে, ফোকাস কমে যাচ্ছে। একদম। টিভি, টিভি থেকে ইউটিউব, ইউটিউব থেকে রিলস, রিলস থেকে শর্টস, সেই শর্ট হতে 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 রিসেন্টলি আমাদের একটা ওয়ার্কশপ ছিল, সেখানে শুনলাম যে মানুষের মানে নর্মাল যে রেঞ্জ অফ ফোকাস বা যে স্ট্যান্ডার্ড, আগে ধরো সেটা 5-6 মিনিট এরকম কিছু ছিল, সেটা আমার এক্স্যাক্টলি নাম্বারটা মনে নেই, ভেরি সরি, বাট সেটা খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডসে এসে দাঁড়িয়েছে। এটা কিন্তু আমরা নিজেদের লাইফেও বুঝতে পারি, খুব যখন দুঃখ ধরো লাগে। আমরাই ধরো ভিডিও দেখছি, রিলস দেখছি, আমরাও তো দেখি। আমরা তো আর মানে কি বলবো, এইসব থেকে উঠতে উঠতে পারিনি এখনো। আমরাও যখন দেখি, তুমি দেখবে যে তুমি যদি একটু মানেটা বুঝে গেলে ব্যাপারটা কি বলতে চাইছি, তুমি চট করে স্ক্রল করে দিচ্ছ, হুম। বা আমি চট করে স্ক্রল করে দিচ্ছি। তো এই যে ওদের একটা জায়গায় বসে থাকা, একটা কাজ করার যে ফোকাসটা দরকার, ধৈর্যটা, ওইটা প্রচন্ড ভাবে কমে যাচ্ছে, প্রচন্ড ভাবে। মানে ওদের বসিয়ে রাখা ইজ ভেরি ডিফিকাল্ট। কোনো একটা টাস্ক দিলেও সেই টাস্কটা যে ওরা কমপ্লিট করবে, হয়তো মিডওয়েতে মানে ওর আর ইন্টারেস্ট লাগছে না, হুম। তখনও ছেড়ে দিচ্ছে। এই সত্যি জিনিসটা কথা প্রচন্ড বলতে দেখা যাচ্ছে, এবং এটা সব জেনারেশনে। একদমই তাই, মানে এটাই আমি বলছি। দেখো, হয়তো আমি একটু টপিক থেকে ডিস্ট্রাক্টেড হচ্ছি। তোমার আমার যেটা বয়স, সেই বয়সে এসে আমরা এরকম প্রচুর রিলেশনশিপ দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে একে অপরের প্রতি যে একটা টান বা একটা ভালো লাগা বা যেটা যে আকর্ষণটা ছিল, সেটা যেতেও কিন্তু খুব বেশি দিন সময় লাগছে না। মানে মানুষ খুব ফাস্ট শিফট করছে তার হুম, একটা স্টেট অফ মাইন্ড থেকে আরেকটা স্টেট অফ মাইন্ডে। অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট অফ টাইম সোশ্যাল মিডিয়া ইজ রেসপন্সিবল ফর দিস হিউজলি। একদম একদম একদম। তো সোশ্যাল মিডিয়া তো একটা পয়েন্ট হলো, বাট ছেলে মেয়েদের যে লাইফস্টাইল, লাইক আমার জীব যেটা চাইছে
পেট নয়, আমার জিভ যেটা চাইছে আমি সেটাই খাবো। সেই জিনিসটা তো এখন বাচ্চাদের মধ্যে এসে গেছে খুব ন্যাচারালি। এবং সেটা তাদের সারা দিনে তাদের রেসপন্সকে কিভাবে এফেক্ট করছে, মানে ধরো আমি বলতে চাইছি এখন বাচ্চাদের মধ্যে না বিরক্ত বা রাগ অনেক বেশি দেখতে হুম পাওয়া যায়। হুম হুম। খুব চট করে বিরক্ত হয়ে যায়, খুব চট করে রেগে যায়। এটার জন্য কি ফুড হ্যাবিট কোনোভাবে দায়ী? একদম দায়ী। এবং আমি হয়তো একটু বেশি সময় নেবো এক্সপ্লেন করতে, কিন্তু এটা না বোঝালে হয়তো মেসেজটা মানে উত্তরটা অর্ধেক থেকে যাবে, তাও আমি হুম। বলছি। তো আমরা খাবার খাই কেন? এনার্জি পাওয়ার জন্য। হুম। তো আমরা খাবার খাচ্ছি, সেই এনার্জিটা আমরা পাচ্ছি, সেই এনার্জিটা আমরা কাজে খরচা করছি। হুম। তো এখন যখন বাচ্চাদের এই যে তুমি যে বললে জিভ যেটা চাইছে, ওদের জিভ কি চাইছে? জাঙ্ক ফুড। একদম। জাঙ্ক ফুডে কি আছে? এক্সেস চিনি, এক্সেস তোমার নুন। হ্যাঁ। তো চিনিটার কথাই আমি বলি, এক্সেস যে গ্লুকোজ বা সুগার যেটা ওরা পাচ্ছে, সেটা কি করছে? চট করে ওদের একটা এনার্জি স্পাইক দিচ্ছে, একদম। আবার সেটা চট করে পড়ে যাচ্ছে। হুম। তো ওদের কি ওই যে এনার্জিটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে, সেটা তো প্রকাশ করতে পারছে, মানে সেটা তো কোথাও বাইরে যাচ্ছে না। হুম। একটা যে অ্যাক্টিভিটি করলো কিছু করলো, সেরকম তো হচ্ছে না। একটা আমি বার্গার খেলাম, অন হুম। অ্যান অ্যাভারেজ 600 ক্যালোরিজ। তো ওই 600 ক্যালোরিজটা আমি খরচা করবো কোথায়? খুব স্বাভাবিকভাবেই বডি যে এই সাডেন গ্লুকোজ স্পাইকটা বারে বারে, আমি আজকেও খাচ্ছি, আবার বিকেলে একটা কিছু খেলাম, আবার আবার গ্লুকোজটা হট করে বেড়ে গেল, আবার কমলো, আবার হট করে আমি তুলে দিলাম। তো হুম। এতে কি হয়? আমার বডি ভীষণ রেস্টলেস হয়ে পড়ে আমি যদি বলি। হুম। তো সেই রেস্টলেসনেসটা কিন্তু তাদের অ্যাক্টিভিটিতেও শো করে। ওই বিরক্ত হয়ে যাওয়া, তাড়াতাড়ি একটা জায়গা থেকে মানে কি বলবো, ফোকাসটা হারিয়ে ফেলা, হুম। এইগুলো কিন্তু ডাইরেক্টলি ওই এক্সেস সুগার কনজাম্পশনের সাথে রিলেটেড। আশা করছি আমি বোঝাতে পারলাম, মানে এটা খুব একদম। সিম্পলি বলতে গেলে এইভাবেই আর কি বোঝাতে পারি। মানে কোল্ড ড্রিঙ্কস বলো, কোল্ড ড্রিঙ্কস না এত কমন হয়ে গেছে এখন। আমি এটা পড়ানোর সময় আমার বাচ্চাদের বারবার বলি যে আমরা যখন ছোট ছিলাম, তখন কিন্তু আমাদের বাড়িতে ফ্রিজে কারোর কোল্ড ড্রিঙ্কস থাকতো না, জল থাকতো। হুম। তোরা এখন দেখ, তোরা যেখানেই মানে নিজেদের বাড়িতেও পাচ্ছিস, রিলেটিভস দের বাড়িতেও পাচ্ছিস, কারোর বাড়িতে গেলে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা হচ্ছে। তো এই যে এত কোল্ড ড্রিঙ্কস আমি খাচ্ছি, এনার্জিটা আমি কোথায় খরচা করবো? আমার বডি দেখছে কি হঠাৎ করে গ্লুকোজ লেভেলটা বেড়ে গেল, আমার বডি জোর করে ওটা কমানোর চেষ্টা করলো, কমিয়ে রাখলো, আবার বেড়ে গেল। তো এই হতে হতে ওই রেস্টলেসনেসটা বা বিরক্তিটা চলে আসে যদি জাঙ্ক ফুড কনজাম্পশন প্রচন্ড হয়। মানে এটা ডাইরেক্টলি সায়েন্সের সাথে বা মেটাবলিজমের সাথে রিলেটেড। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যে আমাদের ফুড হ্যাবিট এতটাই ইনভলভ, এবং শুধু আমাদের যারা অডিয়েন্স আছে যারা দেখবেন আর কি ভিডিওটা, মানে শুধু বাচ্চাদের ক্ষেত্রে নয়, আপনারা আপনাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রেও এই পরিবর্তনটা আনতে পারেন, এবং আশা করি তারপর লাইফস্টাইলটা, জীবন যাত্রাটাই বদলে যাবে। মানে এটা হুম সত্যি হুম। যে এক্সেস এনার্জিটা রিলিজ কোথায় হবে, কি করে হবে, কখন হবে। ভেরি নাইস। তো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, খুব ভালো লাগছে আমার একদম। শুনতে। হোয়াট শুড বি দ্য প্রপার ওয়েট অফ, এটাও আমার মনে হয় এজ গ্রুপটা তোমাকে ভাগই করে নিতে হবে, কারণ এজ হুম গ্রুপটা হুম এখানে হুম দেওয়া হুম। হয়েছে 3 to 13 ইয়ার্স ওল্ড চাইল্ড। তো 13 ইয়ার্স, হ্যাঁ। হুম, তো তুমি এটা ভাগ তো এই করে বলো। ক্ষেত্রে, হ্যাঁ এই ক্ষেত্রে আমি বলবো প্রপার ওয়েটটা কিন্তু ডিপেন্ড করে অনেক ফ্যাক্টরস এর উপরে। হ্যাঁ, আমি একটা স্ট্যান্ডার্ড বলে দিলে সেটা যে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা কিন্তু বলা যায় না। তো ওকে। জেনারেলি আমরা আইপিএ, যেটা ইন্ডিয়ান পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন, তার একটা গ্রোথ চার্ট পাওয়া যায়, সেটা গুগলে সার্চ করলে যে কেউ পাবে। হ্যাঁ, তো ওইখান থেকে আমার বাচ্চার বয়স অনুযায়ী তার হাইট কত হওয়া উচিত, তার ওজন কত হওয়া উচিত, সেটা পুরো একদম 0 থেকে 18 বছর বয়স অব্দি সেখানে দেওয়া আছে। কিন্তু এই ক্ষেত্রেও আমি বলবো সেইটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড এবং একটা অ্যাভারেজ, আচ্ছা। যেটা পুরো ইন্ডিয়ার বাচ্চাদের জন্য। হুম। এবার আমি যদি কম্পেয়ার করি আমাদের বডি স্ট্রাকচার, নর্থ নর্থ ইন্ডিয়ানদের বডি স্ট্রাকচার আর নট সেম। আমাদের বডি স্ট্রাকচার আর কি বলবো সাউথ ইন্ডিয়ানদের বডি স্ট্রাকচার, তাদের মেটাবলিজম, তাদের হাইট, গ্রোথ, হোয়াট এভার ইজ নট সেম। তো সেই ক্ষেত্রে ওই স্ট্যান্ডার্ড গুলো আমি যদি তোমাকে এখন বলিও 3 বছরের বাচ্চার ওজন হওয়া উচিত 10 কেজি, হুম। সেটা হয়তো আমার এখানকার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। হুম। বাট কোনো মানুষ যদি তার যদি পাঞ্জাবি জেনেটিক্স থাকে হুম। সাপোজ, বা নর্থ ইস্টার্ন জেনেটিক্স থাকে তার, তাহলে কিন্তু সেইটা তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। হুম। তো ওই যে চার্টও আমার থাকে, সেই চার্ট আমি প্লট করে অন অ্যান অ্যাভারেজ আমি একটা আইডিয়া করতে পারি যে আমার বাচ্চা ঠিক দিকে যাচ্ছে কিনা। তো বডি ওয়েটের ক্ষেত্রে আমি যে কথাটা পার্টিকুলারলি বলতে চাইবো সেটা হচ্ছে, কোনো নাম্বারের পিছনে কোনোদিনও দৌড়বেন না।
এটা যারা শুনছেন তাদের জন্য বলছি। বাচ্চার যদি কোথাও লেখা থাকে যে 18 বছরের বাচ্চার ওজন 50 কেজি হওয়া উচিত, 3 বছরের বাচ্চার ওজন সাপোজ একটা নাম্বার হওয়া উচিত, সেটার পিছনে না দৌড়ে আপনার বাচ্চা কতটা অ্যাক্টিভ, কতটা সুস্থ, কিভাবে রেসপন্স করছে সেটার উপর নজর দিন। যদি ওর মধ্যে কোনো ইরিটেবিলিটি, কোনো পার্টিকুলার কি বলবো সিমটম দেখা দেয়, বা কগনিটিভ সিমটমও যদি আমি বলি, হয়তো সে বুঝতে পারছে না, রেসপন্স করছে না, পড়াশোনায় হয়তো একটু ডিলেড রেসপন্স করছে, খেলাতে অতটা অ্যাক্টিভ নয়, সেই ক্ষেত্রে আমি তখন হাইট ওয়েটটা নিয়ে একটু সিরিয়াসলি ভাববো। আচ্ছা। ঠিক আছে, না হলে কিন্তু নাম্বারের পিছনে আমার মনে হয় না, দৌড়ানোটা ভীষণ ভেগ। কেননা তুমি আমি এক হাইটের হলেও তোমার আমার বডি ওয়েট পার্টিকুলার মানে ইজ নট হবে গোয়িং টু না। বি দ্য সেম, ভেরি স্পেসিফিক। তো Right. এই ক্ষেত্রে বলাটা খুব মুশকিল, এবং আমি পার্সোনালি মনে করি যে এটা বলা উচিতও নয়। কেননা সেটা না খুব একটা গণ্ডির মধ্যে ফেলে দেওয়া হবে যে 5 বছরের বাচ্চার এতটাই হওয়া উচিত, আদৌ সেটা নয়। হুম। মানে যার মা বাবা লম্বা এবং হেলদি উইথ বেটার বোন স্ট্রাকচার, তার বাচ্চার ওয়েট কিন্তু অনেক বেশি হবে রাদার দেন যার মা হয়তো অ্যানিমিক, বা হয়তো বোন স্ট্রাকচার ইজ নট দ্যাট গুড। হুম। হ্যাঁ, বোন ডেন্সিটি, বোন মিনারেল ডেন্সিটি, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল ইট, যদি সেইটা না হয় তাহলে কিন্তু খুব ডিফারেন্ট হবে। তো হুম। এই ক্ষেত্রে মানে এখন যদি আমি বলি যে কারোর ওজন 10 কেজি হওয়া উচিত, তাহলে তার মা বাবা হয়তো যদি শোনেন, তাহলে সেই 10 কেজির পিছনে দৌড়তে গেলে কিন্তু বাচ্চাটা আনহেলদি হয়ে যেতে পারে। একদম সেই একদম ক্ষেত্রে প্রবলেমেটিক। আশা একদম করি বোঝাতে পেরেছি। একদম ভীষণ ভালোভাবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য এক্সাক্ট কোয়ান্টিটি অফ ওয়াটার আ চাইল্ড শুড ইনটেক? তুমি একটা বয়স ডিপেন্ডিং বলবে। অন দেয়ার অ্যাক্টিভিটি। হ্যাঁ, ডিপেন্ডিং অন দেয়ার অ্যাক্টিভিটি। যদি ছোট বাচ্চা হয়, ছোট বাচ্চা মোটামুটি আহ সারাদিনে ওদের 1 থেকে 1.5 লিটার দে ক্যান হ্যাভ ছোট নর্মালি, বাচ্চা ইফ বলতে দে আর কোন নট বয়সে? অ্যাক্টিভ। ছোট বাচ্চা বলতে, হ্যাঁ সরি সরি, ছোট বাচ্চা বলতে ধরো 3 থেকে 4 বছরের বাচ্চা হুম। 1.5 থেকে 2 লিটার দে ক্যান আচ্ছা। হ্যাভ। তাও ওটা একটু আমি বেশি বললাম, কারণ ওই সময় ওরা ভীষণ অ্যাক্টিভ থাকে। হ্যাঁ হ্যাঁ। আর এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, খাবার সময় কিন্তু জল দেওয়া যাবে যাবে না। না, একান্তই যদি বাচ্চার খুব ঝাল না লাগে বা হুম। কিছু। জেনারেলি সেটা হয় না, আমরা বাচ্চাদের রান্নাটা সেপারেটলি রাখার চেষ্টা করি। তো হুম। খাবার সময় জল দেওয়া যাবে না। মোটামুটি ছোট কাপের 1 কাপ মোটামুটি 250 ml খেলো খেলো জল, বা সেটাও যদি পুরোটা না খেতে পারে ইটস ফাইন। হুম। 100-150 ml যা খেলো খেলো। হুম। খাবার আবার আধ ঘন্টা পরে এই অভ্যাসটা যদি করানো যায়, এইটাতে আমিও খুব স্ট্রাগল করছি, আমাদের বাড়িতেও এখনো খুব একটা করে উঠতে পারিনি যে খেতে খেতে জল। হুম। ওরা ওই খাবারটা অ্যাভয়েড করবে বলে জল খেতে থাকে, জল খেয়ে দিয়ে পেট ভরে যায়, খায় না। এবার এটাতে যে শুধু জল খেয়ে পেট ভরে গেল সেটা হয় না, হজমেরও সমস্যা হয়, এটা বড়দের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। হুম। তো হুম। খাবার আধ ঘন্টা আগে মোটামুটি যদি 1 থেকে 150 ml খেলো, খাবার পরে যতটা খেলো খেলো, হুম। ইজ ফাইন ফর 3 to 4 years or 3 to 5 years। আর যখন বড় হবে, depending on the activity, they can increase it up to 3। ভিডিওটা পজ হয়ে পজ গেছিল। হয়ে যাচ্ছে, নেটওয়ার্কের একটু ইস্যু হচ্ছে, আর আমাদের হাতে এই হুম হুম ভিডিওটার জন্য একটু টাইম কম, যেহেতু বোঝাই যাচ্ছে যে আমরা হুম হুম। জুম ভিডিও কলেই এই সেশনটা শুট করছি। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, আমি এই ভিডিওটা শেষ করে আরেকটা ভিডিওর জন্য ইনিশিয়েট করছি, এবং আবার আমরা কথাটা একদম কন্টিনিউ রাখবো। একদম একদম একদম।